মানবী দেবী। দেখে যান আমাদের অন্তরজনীর নিবেদন, মানবী দেবী, মানবী দেবী। কার কোনো কথা আমি শুনবো না। এই মেয়ে জাতটাকে আর আমি বিশ্বাস করি না। এই মেয়ে জাতটা যেমনি বেঈমান, তেমনি নিষ্ঠুর, তেমনি আত্মসুখ সর্বস্ব। ভুল বুঝছো তুমি অভিষেক, নিজের কথা ভাবে না। এই জগতে এখনো এমন মানুষও আছে। না, নেই নেই না। কিন্তু তুমি কে? আমি বর্ণনা। বর্ণনা? কি চাও তুমি? আমি জিততে চাই অভিষেক, তুমি আমাকে হারিয়ে দিও না, তাহলে সেদিন মরণে ছাড়া আর আমার কোনো পথে খোলা থাকবে না। মরণ? অভিষেক, আমি তো মরেই গেছি, আর তুমি আমাকে মেরে ফেলেছো। আমি তো তোমাকে বড্ড বেশি ভালোবাসতাম, দেবীর মতো শ্রদ্ধা করতাম তোমাকে। সেই তোমার জন্যে আজ আমি সকলের কাছে ঘৃণার পাত্র। কেউ তোমাকে ঘৃণা করে না অভিষেক, সবাই তোমাকে ভালোবাসে, সবাই তোমাকে চায়। কে ভালোবাসে? কে চায় আমাকে? স্বর্ণবিন্দু, স্বর্ণবিন্দু, শিবেন, শিবেন, মমতা, মমতা, হ্যাঁ নাটক তো হবে, নাটক হবে, কিন্তু শিবেনটা কোনো নায়িকা পেল কিনা তা তো আমাকে জানালো না। হ্যাঁ পেয়েছে, আমি তো তোমার সেই নাটকের নায়িকা। তুমি নায়িকা? তা তুমি নাচ গান জানো তো? আমার নাটকে কিন্তু নাচ গান জানা নায়িকা দরকার। হ্যাঁ আমি জানি। জানো? আচ্ছা বেশ, একটা গান শোনাও তো দেখি কেমন গাইতে পারো। বেশ, আমি গাইছি, তুমি প্রাণ ভরে শোনো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। হৃদয় আমার হরো হরো হরো।
করো। বাহ, বাহ! এই তো সবার জীবন্ত প্রতিমূর্তি। অভিষেক, অভিষেক, এই দেখো কারা এসেছে। কেন কেন এসেছো তোমরা? আমাকে ঘৃণা করতে না, ভালোবাসতে। ভালোবাসতে? হ্যাঁ, আমরা সবাই তোকে অনেক ভালোবাসি। ভালোবাসা? অভিষেক! না! এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থের জন্য সবাই ভালোবাসার ভান করে। এই পুরুষ ভালোবাসে নারীর যৌবন পুষ্ট দেহটাকে, আর নারী ভালোবাসে পুরুষের অর্থ, যশ, প্রভাব, প্রতিপত্তি। স্বার্থের জন্য মানুষ মানুষকে স্বর্গের দেবতা বানায়, আবার স্বার্থ ফুরিয়ে গেলে টেনে নরকে নামায়। নরকে, নরকে, নরকে! দেখলেন তো কাউকে সহ্য করতে পারছে না। সহ্য যখন করতে পারছে না, তাহলে কেন তুই এখানে পড়ে আছিস? আমার সঙ্গে বাড়ি ফিরে চল। না বাবা, সেবার যে ব্রত আজ আমি উদযাপন করেছি তার শেষ না দেখে আমি কিছুতেই বাড়ি ফিরে যাব না বাবা। অভিষেকের এই অবস্থা কি করে হলো মা? তুমি আমাকে সব বলো মা। এরা যে যা জানা আমাকে বলেছে, এবার তুমি সব খুলে বলো। আমি তো জানি, তা শুধু আপনাকে একান্তেই আমি বলতে চাই। ঠিক আছে, তোমরা কথা বলো, আমরা বরং ভিতরে যাচ্ছি। চলো। চলো। হ্যাঁ বলো মা। হ্যাঁ, তাহলে শুনুন। সদয় গোস্বামী ছিলেন একজন দরিদ্র স্কুল মাস্টার, আর তার স্ত্রী ছিলেন অঙ্গনা দেবী, আর ছিল ছোট ছোট দুটো ছেলে মেয়ে। সদয় বাবু সব সময় ছাত্র, স্কুল আর লেখা এই নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। এমন সময় এদের সংসারে এলো বিরাট এক ধনী ছেলে গহন রায়। ওই অঙ্গনা দেবী গহন রায়ের সঙ্গে গোপন প্রেমে আকৃষ্ট হলেন। তারপর এই গহন অঙ্গনাকে বললেন, আমাদের এই প্রেমটাকে সামনে আনা যায় না। তাই ওই অঙ্গনা দেবী গহন রায়ের কথা বিবেচনা করে কোর্টে গেলেন, আর কোর্ট থেকে ফিরে এসে ওই অঙ্গনা দেবী সদয় বাবুকে বললেন, আজ আমি বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আজই? আইনের সাহায্যে আমরা উভয় বিবাহ বিচ্ছেদ মেনে নিয়েছি। অতএব তোমার বাড়িতে আমার আর থাকা চলে না, থাকা উচিত নয়। আইনের ধর্ম আর মনের ধর্ম দুটো এক নয় অঙ্গনা। মনের প্রশ্ন তোমার সাথে না, আমার মনের কথা, চাহিদার কথা কখনো ভেবেছো তুমি? বিয়ের পর থেকে দুটো সন্তান উপহার ছাড়া আর কি দিয়েছো তুমি আমাকে? একটা শাড়ি, একখানা গহনা, বা কোথাও বেড়াতে নিয়ে যাওয়া? আমার সামর্থ্য করেনি, তাই আমি পারিনি। ইচ্ছে করেই তুমি পারোনি, তার প্রমাণ অধ্যাপনার সুযোগ ছেড়ে দিয়ে তুমি সাধারণ একটা স্কুলে পড়ে রইলে শিক্ষকতার জন্য। পড়ে রইলাম এই জন্য যে প্রকৃতপক্ষে স্কুলের শিক্ষকরাই হচ্ছে মানুষ গড়ার কারিগর। মানুষ গড়ে শিক্ষকরা জাতিকে সুসন্তান উপহার দেয়। দেশের প্রতি এই মহান কর্তব্যটা আমি অস্বীকার করতে পারিনি, তাই তাই স্ত্রীকে বঞ্চিত রেখে নিজের কর্তব্যে প্রতি রইলে। কিন্তু তোমার এটা বোঝা উচিত ছিল, একটা শিক্ষিতা রুচি ছিলামে কখন একখানা তাঁতের শাড়ি, দুখানা কলাই করা বাসন, একটা অ্যালুমিনিয়ামের ভাতের হাঁড়ি নিয়ে কখনো সন্তুষ্ট থাকতে পারে না। পারলে না বলেই তো আজ তুমি চলে যাচ্ছ। মাঝে মাঝে আমি ভাবি, তোমার এই নির্লিপ্ত সহজ সরল ভাব একটি মহত্বের বিকাশ না ধূর্ততার ছদ্ম আবরণ? ভোগের মাপকাঠি দিয়ে যারা জীবনকে মাপে তারা কখনো অন্যের জীবনের সীমানার মধ্যে যেতে পারে না। জ্ঞানের কথা তোমার ছাত্রদের শুনিও। হ্যাঁ, সুকান্ত সম্বন্ধে কি ঠিক করলে? তুমি যা ঠিক করবে আমি তাই মেনে নেব। সুকান্ত আমাকে বেশি চেনে, আমাকে ছেড়েও থাকতে পারবে না। মমতার মাত্র 2 বছর বয়স, আমার অভাবও খুব একটা বুঝতে পারবে না। বেশ, সুকান্তকে তুমি সঙ্গে নিয়ে যাও। আর তোমার যাওয়ার যদি দেরি থাকে আমি একটু ঘুরে আসতাম। কোথায় যাবে? আমার এক ছাত্র অরুণকে এই পরীক্ষা দিতে যাব। 1 সপ্তাহ বাদে অরুণের পরীক্ষা, কাছেই অরুণের বাড়ি। বই তোমার জীবনের সাপ, তাই না? ওই কখনো বঞ্চনা করে না অঙ্গনে। ওই বই তোমাকে কি শান্তির স্বর্গ এনে দেয়। স্বর্গ দিতে না পারলেও শান্তি দিতে পারবে। অবশ্যই সেই শান্তি কলমের একটা খোঁচায় যারা জীবনের সম্পর্ক ছিন্ন করে ফেলে তারা কখনো অনুভব করতে পারে না, কখনো অনুভব করতে পারে না। কাকে বলে জীবন? দুঃখ দারিদ্রের নাক পাশে ক্লিষ্ট হয়ে সতীত্বের পরাকাষ্ঠা দেখানোর নাম
জীবন নয় যন্ত্রণা। না বাবু, এসো এসো, আমি এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। আমি তো তাই চাই, তুমি ভাববে আমার কথা, আমি ভাববো তোমার কথা। এই সদয় কথা রে, সদয় এই মাত্র তারা ছাত্রের উপকার করতে বেরিয়ে গেল। এই বলো কি? তাহলে এসো না, তোমাকে একটু আদর করে দিই। বাবু, জানো অঙ্গরা, যেদিন তোমাকে বাড়িতে প্রথম দারিদ্র্যের মাঝে দণ্ড বেশি দেখেছিলাম, তাদেরকে আমার দু চোখ ফুটে জল বেরিয়ে আসতে চাইছিল। তোমার চোখের নীরব ভাষা আমাকে তা বুঝিয়ে দিয়েছিল। আচ্ছা কি জন্য এসেছিলাম বলো তো? ওই যে তোমার এক আত্মীয় ছেলেকে স্কুলে ভর্তি করার ব্যাপারে ওর সঙ্গে আলাপ করতে এসেছিল। হ্যাঁ, আলাপ আলোচনা মাধ্যমে জানতে পারলাম সদয় আমার বন্ধু ক্লাস 5 থেকে 7 পর্যন্ত একসঙ্গে পড়েছি। ব্যাস সেই হতে শুরু হয়ে গেল আমার এই বাড়িতে একটু একটু করে আনাগোনা করা। সেই সঙ্গে শুরু করলে আমার বুকের ভিতরে একটু একটু করে আগুন জ্বালাতে। তোমাকে দেখলেই মনে হতো এই জন্য বনের ফুলকে জোর করে তুলে এনে ওই ঘরের ফুল দানিতে সাজিয়ে রাখা সদর একটা নিষ্ঠুর বিলাস। সাজিয়ে রাখতে পারলো কই, ডাকাত এসে তাকে লুট করে নিয়ে চলে গেল। সত্যি আমি ডাকাত, পেট বন্ধুর বিশ্বাস করে এমনি ভাবে ডাকাতি করলাম। এমন ডাকাত পুরুষকেই মেয়েরা পছন্দ করে। পুরুষের যদি পৌরুষ না থাকে তাকে নিয়ে মেয়েরা কখনোই গর্ব করতে পারে না। আমাকে নিয়ে তুমি গর্ব করতে পারবে? নই, কি নেই তোমার? বাড়ি বাড়ি ফ্যাক্টরি, উদ্যম সাহস, তোমার পাশে সদাই যে ঠিক কি উদাহরণ দেবে, মানে সিংহের পাশে মশিস। না হলেই আমি কিন্তু তোমাকে কেড়ে নিতে পারতাম না। চিরদিন এমনি করে তুমি আমাকে ভালোবাসবে তো গহন? তুমি গহনের জীবন, তুমি গহনের মরণ, তুমি যতদিন বাঁচবে আমি ঠিক ততদিনই বাঁচবো। বন্দনা। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ভগবান, এখন সবই দেবার পালা। নেই তো কিছু চাওয়া, বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে পাগল হাওয়া, এখন সবই দেবার পালা। নেই তো কিছু চাওয়া, মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে পাগল হাওয়া।
জানবে না? আমি ভাবছি তুমি কি মমতাকে ছেড়ে থাকতে পারবে? কেন পারবো না? সুকান্ত তো আমাদের কাছে কাছেই থাকবে। সুকান্ত নয় তবে অঙ্গনার অঙ্গনে আজ গহনের প্রেমের পূর্ণতার অভিষেক হলো। এই দিনটিকে আরো মধুময় করে রাখতে আজ থেকে সুকান্তর নাম দিলাম অভিষেক। খুব সুন্দর নাম। আমার একটা কথা রাখবে, বেশ বলো। অভিষেককে কোনোদিন তুমি বুঝতে দিও না যে তুমি ওর জন্মদাতা নও। আচ্ছা, কথা দিলাম, আমি কখনোই বুঝতে দেবো না। ও আসছে, তুমি গাড়িতে গিয়ে বসো। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি বেশি দেরি করো না কিন্তু। এই ভালো হলো। শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে যে বাঁচা, সে বাঁচার কোনো মূল্য নেই। আজকে একটু দেরি হয়ে গেল। তাতে আমার কোনো অসুবিধা হয়নি। ছেলেটা কোথায় গেল? সুকান্ত, সুকান্ত। সুকান্তকে দেখলাম গহনের গাড়ির পাশে দাঁড়িয়ে আছি। হয়তো বুঝতে পেরেছি আজ তো ওই গাড়িতেই চলে যেতে হবে। আমি আর দেরি করবো না, মমতার দিকে লক্ষ্য রেখো। আমার কর্তব্যে আমি ত্রুটি রাখবো না। যদিও আমি জানতে পারবো না, তবু আমি চাই মমতা সুখী হোক। নিশ্চয়ই জানতে পারবে। মমতা যদি বেঁচে থাকে, ওর বিয়ে ঠিক হলে আমি নিজে গিয়ে তোমাকে জানিয়ে আসবো। অবশ্য তোমার ঠিকানাটা যদি আমার জানা থাকে। সেটা তোমার ইচ্ছা। তোমার জামা কাপড় সবকিছু গুছিয়ে নিয়েছো তো? দরকার নেই, আমি যেখানে যাচ্ছি সেখানে ওগুলো ঘর মোছা ছাড়া আর অন্য কোনো কাজে লাগবে তা না। অবশ্য ঠিক। ধন প্রচুর অর্থবিত্তের মালিক, আমি গরিব। পয়সার অভাবে তোমাকে একজন ভালো ডাক্তার দেখাতে পারিনি। তোমার এই পেটের যন্ত্রণাটার জন্য এবার একজন ভালো ডাক্তার দেখিয়ে নিও। এসব কথা ছাড়া তোমার যদি অন্য কিছু বলার থাকে তো তাই বলো। না, আর আমার কিচ্ছু বলবার নেই। আমি তাহলে আসছি। এসো। আমি যাচ্ছি। অঙ্গনা, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে, তোমার আলোয় ভরানো জানি আমার আধারে আছে যে ঢেকে, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে দেখে। অঙ্গনা, বিয়ের এই অধ্যায়টা আমি সহজভাবে মেনে নেব ভেবেছিলাম, কিন্তু মেনে নিতে আমার এত কষ্ট হচ্ছে কেন? ও কষ্ট। অঙ্গনা আমার কাছে সুখী হয়নি, ও সুখীর সন্ধান পেয়েছে। ও সুখী হোক, ও সুখী হোক, ও সুখী হোক। সুখের আশায় সহজ সরল সৎ নিষ্ঠাবান দরিদ্র স্কুল মাস্টার সদাই গোস্বামীর পর্ণ কুঠির ছেড়ে ধনীর ছেলে গহনের হাত ধরে তার রাজপ্রাসাদে চলে গেল উচ্চাভিলাষী অঙ্গনা দেবী। সাথে করে নিয়ে গেল তাদের শিশু সন্তান সুকান্ত তথা অভিষেককে। বাবার কাছে পড়ে রইল আরো এক নারী ছেঁড়া ধন, মমতা। মমতা সুকান্ত কি কোনোদিন কাছাকাছি মুখোমুখি আসতে পারবে? মমতা কি পাবে কোনোদিন মায়ের মমতা ভালোবাসা?
সুকান্ত তথা অভিষেক কি পাবে বাবার স্নেহ, নাকি চিরতরে হয়ে গেল ছাড়াছাড়ি? অমনিশার নিকষ কারো অন্ধকারে ঢেকে যাবে কি তাদের ভবিষ্যৎ? চলুন এত সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে যাই নাটকের মূল পর্বে। আজ থেকে 20 বছর পরের ঘটনা। আজ থেকে 20 বছর পরে মাথা খারাপ, তোকে দেখাই আর তুই আমার হবু বরের প্রেমে পড়ে যা, আর আমার সর্বনাশ হয়ে যায়। নির্ভয় সখী নির্ভয়, তোমার বাড়াভাতে আমি ভাগ বসাবো না। পুরুষেরা বলে নারী আর নাগিনীকে কখনো বিশ্বাস নেই। একবার শুধু দেখবো, দেখি কলেজের ডজন খানেক ছেলে যার পেছনে লাইন দিয়ে বেলাইন হয়ে গেল, তার মনে রং ধরালো কেমন পুরুষ প্রধান। হ্যাঁ, দেখলেই তো ভিড়মি খাবি। তবে তো দেখতেই সবুজ সবুজ। আগে কৈফিয়ত দাও মামুতা সুন্দরী। কিসে কৈফিয়ত? এই, গত বুধবার আসল কথা বলে তুই এলি না কেন? হঠাৎ একটা ভালো টাকার কল পেয়েছিলাম, ছেলেগুলো এমন ভাবে ধরলো যে রাজি না হয়ে পারলামই না। আচ্ছা, তাহলে তো খুব নাটক করে বেড়াচ্ছি। খুব আর কোথায় করছি, চেনা জানা ভদ্র ক্লাব ছাড়া বাবা তো আমাকে যেতেই দেয় না। রে ছেলে তোকে নিজে দেখতে এসেছিল বুঝি? মস্ত আনারের মতো কথা বললি। এই কেন? এই, পরের চোখ দিয়ে কখনো নিজের বউ পছন্দ করা যায় না। তা ঠিক, তা ছেলে দেখতে কেমন রে? মারাত্মক লটর পটর কথা বলে যারা মেয়েদের সঙ্গে ভাব জমায় সে জিনিস নয়। এই তোর দিকে বুঝি ঘন ঘন তাকাচ্ছিল? একবার তাকিয়েছিল, তাতে আমার কামে সারা। আর ঘন ঘন তাকালে তো এসে আমাকে বিছানায় দেখতিস। নামটা কি বলতো? কারাবার, যার জন্য তোমার প্রাণটা একেবারে লবেজান হয়ে গেছে। অভিষেক। অভিষেক নামটা খুব চেনা চেনা লাগছে। তাহলে রে অভিষেক কি রায়? হ্যাঁ রায়, কিন্তু এই, তুই এই মালটিকে চিনিস নাকি? দেখিস ছবিটা? এই দেখ। ও, কিন্তু নাটকে অভিনয় করতে দেখেছি। এ কেমন রে? লেবার মার্কা? লেদার মানে? এই যে ধর মিনমিনে গুঁড়ো বেচারা ধরনের আর কি। না রে না। তবে কি ফেরোবাজ যন্তর? ফেরোবাজ মানে? এই যে ধর সাত ঘাটের জল খেয়ে যারা বলে জলই চিনি না, তাদেরই বলে ফেরোবাজ। আরে না, সত্যি ভালো ছেলে। শক্তির উপর অত জোর দিস নে। আজকালকার ছেলেরা সব বিল্লমঙ্গলের দ্বিতীয় সংস্করণ। ছাদে শুকোতে দেওয়া শাড়ি ধরে এই উপরে উঠে পড়ে। কথা জানিস বটে। এই, তা আমার হবু বরের সঙ্গে তোর চেনা চেনা হলো কি করে বলতো? এখনো হয়নি, তবে একদিনের মধ্যেই ও হয়ে যাবে। ওদের নাটকে আমি অভিনয় করছি। অভিষেক রায় নাটকের ডিরেক্টর। গুণবান পুরুষ। আরে নাটকে আমার ইনি কি রোল করবে? হিরো রে হিরো। চমৎকার। বর একটু হিরো টিরো সাজবে, দর্শনে চিনবে জানবে, তবে না আনন্দ। তাহলে বলছিস ইনি দেবতার নিকট যাচিত বস্তুর ন্যায় বর। বর নয়, তাই তো? ওপরটা তো দেখেছি চিকন চাকন, ভিতরে কি আছে কি জানি। পহেলা দর্শনধারী ওহে প্রাণনাথ, তোমা বিহনে বছরের 12টা মাস যে আমার কিভাবে কাটে, কিভাবে কোনটাই আমার 12টা মাস জমে মরে এমন দিনে নাগর বন্ধু নাই রে সখী আমার ঘরে। আহা বহুত শিশুষ কোনটাই আমার।
রে মা, বাড়িতে অতিথি রেখে দূরে দূরে থাকা কি ঠিক? বিশেষ করে ওরা তো তোমাকে উপলক্ষ করে এসেছে। আসুক না বাবা, কথাবার্তা তো হবে সব তোমার সঙ্গে। কথা হতে থাক, যত কথা হবে ততই তো শুভ। মানে লোকে বলে না, লাখ কথা খরচ করলে তবে বিয়ের সম্বন্ধ পাকা হয়। তা লাখ কথা তো এখনো অনেক বাকি। সব এটাই তোমার রহস্য মা। ঠিক বলেছেন মেসমশাই, কোনো ব্যাপারটাকেও গুরুত্ব দেয় না। তোমার বাবা কেমন আছে মমতা মা? ছাত্র স্কুলের লেখা, এই তিনটি জিনিস থাকতে বাবা কখনো বন্ধ থাকবে না। বাবা এখন ভাঙন নিয়ে ব্যস্ত। ভাঙ্গন? বাবার নতুন উপন্যাসের নাম। ভালো 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 লেখকরাই তো সমাজকে শিক্ষা দেয়। যাও মা, বাড়িতে গিয়ে ওদের একটু চায়ের ব্যবস্থা করে দাও। যাও মমতা মা, তুমি ওর সঙ্গে যাও। আমি ততক্ষণ একটু জেলে ভাড়া থেকে ঘুরে আসি, দেখি কিছু মাছ টাছ পাই কিনা। এই বল, প্লিজ তুই আরে আমার না করা উচিত নয়। আয় চল। কোটি সিটোস মনটাই আমার পারেটা আমার ওরে এমন দিনে নাগর বন্ধু নাই রে সখী আমার ঘরে। কোটি সিটোস মনটাই আমার, কোটি সিটোস মনটাই আমার। যখন আশীর্বাদের দিন ঠিক করা হয়েছে, ওই দিনে ছেলে মা বাবা যে কোনো একজনকে আসতেই হবে। বাবু হাজার কাজের মানুষ, তিনি আসতে পারবেন না, ছেলের মাই আসবে। দাদু চা নাও দাদু। শালি, চা নাও দাদু। এতক্ষণ পরে এসে চা নাও দাদু। তুমি কি জানো না, তোমার ওই শ্রীমুখখানি দেখতে না পেলে এই বিরোহী দুজনের প্রাণটা কাটা কই মাছের মতো ছটফট করে। জানি বলেই তো তোমার প্রাণটা আমি শীতল করতে এলাম। আসুন সম্পত্তি বাবু। এই দেখো মামনি, তুমিও তোমার বাবার মতো নামের গন্ডগোল করলে মামনি। আমার নাম হচ্ছে নিষ্পত্তি চট্টোপাধ্যায়। এদিকে আমার বান্ধবী, ওর নাম মমতা, অর্থাৎ আমি আপনার তৃতীয় পক্ষ। এই দাঁড়া দাঁড়া, তৃতীয় পক্ষ কেন বললো? প্রথম পক্ষ আপনার বাড়ি, দ্বিতীয় পক্ষ বর্ণনা, আর তৃতীয় পক্ষ আমি। হিসেবে একটু ভুল হয়ে গেল না সখী। প্রথম পক্ষ বিয়ের 1 বছর পরেই স্বর্গে বাসিন্দা হয়েছে। এখন তোমরাই আমার দুটি পক্ষ, শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। বর্ণনা আমার শুক্ল পক্ষ, তার শুক্ল পক্ষ সঞ্চত আগামী 22 অগ্রত আশীর্বাদের দিন ঠিক করা হয়েছে। দিনটা ঠিক করা হয়েছে, কিন্তু আমার হবু বরের সম্বন্ধে আমার যে কিছুই জানা হলো না। কি জানতে চাও বলো? না মানে বলছিলাম বরটি কেমন হবে? সরেশ না নীরে? একেবারে হিরের টুকরো। হিরে আবার জিরের দরে নেমে যাবে না তো? শুনুন, আমি কিন্তু মাতালকে দু চোখে দেখতে পারি না। মাতাল কি বলছো মা? ভাত পর্যন্ত খায় না। জুয়ারি কিন্তু আমার দু চোখের বিষ। কথা হলো তুই সন্ধ্যা ছেলে কিছু ভালো, তা ও বাড়িতে আমাকে কি কি করতে হবে বলুন তো? আর কিছু করতে হবে না, কিছু করতে হবে না। কথা হলো ওদের ঠিক এখন রাধুনি সব আছে। এই মরেছে। কেন কেন মরেছে কেন? আমি তো চলতেই পারবো না। আরে চলতে পারবে না কেন? কোনো কাজই যদি আমাকে করতে না হয় তাহলে তো আমার বাত হবে, আর বাত হলে আমি তো ফুলে যাব, আর ফুলে গেলে আমি কথা হলো না। মেইন কথা এবার আমি বলবো, আপত্তি বা এই দেখো, আপত্তি বিপত্তি সম্পত্তি ভালো হবে না, অতিরিক্ত হয়। তাই আমার হাই মিলা হাই অতিরিক্ত কাজ হবে না। কথা হলো মেইন কথা হলো ওকে কিন্তু আমি বিয়ে করতে পারবো না। হ্যাঁ? পঞ্চায়েত না দরকার। হিরে টুকরো। তাই? হ্যাঁ, দেখবেন যেন হুস মাইক বাপ। কেনা যায়। খালি বক্স চলছে, খালি বক্স।
বাইরে মুখরা মনে হলো ভিতরে কিন্তু খুব শান্ত, ভীষণ গম্ভীর, শুনে আশ্চর্য হবে। এই বয়সে পুজো পার্বণ ব্রত উপবাস ও কিছুই বাদ দেয় না, পুরো সনাতন পন্থী। আরে সেই জন্য তো বর্ণনা ছেলে পর্যন্ত দেখতে চাইলে না, বলছে বাবা দেখেছে এই যথেষ্ট, আমার ভালো, আমার বিয়ে বাবাই ভালো বোঝে। তবে ও যে আমাকে বললো ছেলেকে নিজে দেখতে এসেছিল, দাঁড়াও আমাকে মিথ্যা বলার মজা ওকে আমি আজ দেখাচ্ছি। বর্ণনা, এই বর্ণনা। আরে ঠিকানা দিয়ে একটা পাত্র জোগাড় করে সাত পাক করিয়ে দিন, অন্য ফটকের পাত্র পড়লে আপনার পাওনাটাও ফুরিয়ে চলো চলো। কথা হলো আমার মনে হয় চুপি চুপি পায়ে হেঁটে পালিয়ে গেছে। আমি যখন শুতে যাই তখন প্রায় 10:30 বাজে। আমার বেশ মনে আছে সারদা তখন একটু বাসনপত্র গোছাচ্ছিল। সবাই ঘুমোলে পালিয়েছে, আমি কিছু জানতাম যে ওর ভূতের ভয় নেই। দুল আংটি ছাড়া আর কি কি নিয়েছে? চারখানা কাঁসার থালা, পিতলের ঘটি, আর দুটো বাটি, আর দুটো গ্লাস নিয়ে গেছে মা। যতদিন পর্যন্ত আরেকটা ঝি না পাচ্ছি, তুই একাই সব সামলাতে পারবি তো? পারবো মা। খুব সকালে উঠে ঘর দুয়ার মুছতে হবে, মুছবো মা। তাড়াতাড়ি বাসন কোসন মেজে ধুয়ে পরিষ্কার করতে হবে। করবো মা। খুব সকাল করে বাজারটা সেরে আসতে হবে। আসবো মা। হাত পেলে আবার জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবি না তো? পালাবো মা। না না, পালাবো কেন? আমি তো সারদার মধ্যে চোর নয়। দাদা বাবু কি করছে? জামা কাপড় পরছে। আর দাদা বাবু পাটের কায়দা বকরা করছে, দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। এই এক ছেলে দিন রাত শুধু ক্লাব আর নাটক, নাটক আর ক্লাব ছাড়া এই কি সংসারে আর কিছুই জানে না। বিয়ের নামে আনন্দ মানুষ লাফিয়ে ওঠে, অথচ দাদা একেবারে দাদা বাবুর বিয়ে কবে গো দিদি? কেন দাদা বাবুর বিয়ের কথা শুনে তোমারও বিয়ে করতে ইচ্ছে করছে বুঝি? লজ্জা দাও কেন দিদি? এইবার দাদা বাবু জব্দ হবে। নাটক, এখন নাটক টাটক সব বৌদিমণির ফাটকে আটক করে যাবে। ওরাংটিটা গেছে পান্না বসানোটা খুব ভালো হয়েছে। বাবাকে বলো বাবার আদরের মেয়ে আর একটা বানিয়ে দেবে। আমি ইচ্ছা করে হারিয়েছি, তাছাড়া সারদা চুরি করে পালাবে আমি তো কি করে জানবো? অসাবধানতার পাশে ক্ষতি ওত খেতে বসে থাকে, একটু অসাবধান হলেই ক্ষতি এসে হাজির হয়। নিজেদের বাড়িতে সবসময় প্রহরীর চোখ মেলে থাকতে হবে। নিজেদের বাড়ি তো অনেক দূরের কথা, নিজের মনকে সজাগ প্রহরীর চোখে পাহারা দিতে হয়। পাহারা না দিলে অন্ধ মন যে কোনো মুহূর্তে পথ হারিয়ে ফেলতে পারে। এ কথা বলছো কেন মা? আমি একটু স্বর্ণবিন্দুর সঙ্গে মিশি সেই জন্য, তাই না? আমি কি স্বর্ণের নাম ধরে কথা বলেছি? তবে তুমি বুঝলে কি করে? কি বুঝলাম কি করে? নিশ্চয়ই বাবার কাছে শুনেছো। কি বলতো? বাবা নাকি স্বর্ণদার বাবাকে বলেছে স্বর্ণদার সঙ্গে আমার বিয়ে দেবে, ওই ছেলেকে বিয়ে করব আমি। দাদা বাবুর বেলায় ঘটক লেগেছি, দিদিমণির বেলায় ঘটক লাগবে না। লাগবে না? তুই কি ভাবিস আমি স্বর্ণকে বিয়ে করব? তুমি না করলে কি হবে দিদি? ওই স্বর্ণ দাদা বাবুই তোমাকে করবে। বিশ্ববিখ্যাত নাট্যকার শিবেন সরকার। আরে গীতিকারটা বাদ দিয়েছিস কেন? ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো পাড়া বিখ্যাত গীতিকারও বটে। ঠাট্টা করছিস? কর না কর। দিন আসছে এই শিবের সরকার তার সৃষ্টির গুণগত মানের জন্য নোবেল পুরস্কার পাবে। ফুলের মালায় শোভিত হয়ে মানুষ যখন তাকে নিয়ে কাজ বিধির করে চলে যাবে, তুই যদি অটোগ্রাফ দিতে আসিস না, আমি তোকে পাত্তাই দেবো না। কেমন কিছু সৃষ্টি করেছো নাকি শিবেনদা? আরে করেছি বলে আমার এই সমাজ দর্পণ নাটক আকার সাধারণ সৃষ্টি। প্রথম থেকে খালি সাসপেন্স, তারপর টপ ক্লাইম্যাক্স চলছে। নায়ক যখন নায়িকাকে ডিভোর্সের কথা বলছে, আজ ডিভোর্সের কথা বলছো? আমার মান মর্যাদা সামাজিক প্রতিষ্ঠায় দুপাই মারিয়ে দিতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না, অথচ আমায় যখন তুমি বিয়ে করেছিলে। কি বলছিস দাদা? মুখ নষ্ট করে দিস রে। হ্যাঁ, কি যেন বলছিলাম? কথা দেখতে পেলে তুই বল। আমি বলছি আমায় যখন তুমি বিয়ে করেছিলে, আমায় যখন তুমি বিয়ে করেছিলে তখন আমার এই সবগুলো ছিল তোমার একান্ত কামনার বস্তু। অন্তত সেই অভিনয় তুমি আমার সঙ্গে করেছিলে
জীবনকে রেশমি সুতোর মতো যুগের হাওয়ায় উড়িয়ে দিলে তাতে ভোগের ক্ষুধা নিবৃত্তি হয়, কিন্তু জীবন তাতে জীবনের ঠিকানা হারিয়ে ফেলে। বেড়ে লিখেছিস মাইরি, বলাটা কেমন লাগলো মা? ভালো, খুব ভালো। না, ভালোটা তো মন খুলে বললে না, সত্যি করে বলো না মা কেমন লাগলো। বলছি তো ভালো। না, আরো ভালো করে বলো। আহা বাবা, বলছি খুব ভালো হয়েছে। একবার মন থেকে বলছো তো? বুড়ো ছেলের কাণ্ড দেখো না। এক চারিতে দাঁত কামাটি উড়িয়ে দেবো। দেখেছো? দেখেছে মা, দেখেছে। তোর বউয়ের সঙ্গে আমি যদি কথা বলি তবে আমার নাম বৌশালী নয়। আরে কাউকে বলতে হবে না, আমার বউয়ের সঙ্গে আমি একাই কথা বলবো। হ্যাঁ রে, একবার তুই মেয়েটিকে দেখে আয় না। একেবারে শুভ দৃষ্টির সময় দেখবো মা। এই দাদা, কি হয়েছে? না দেখে বিয়ে করছিস, পরে পস্তাবি। তোর কপালে নির্ঘাত শেওড়া গাছের পেতনি জুটবে। আর আমরাও দেখে শুনে তোমাকে একটা বুড়ো হেপো রুগীর গলা ঝুলিয়ে দেব। হাঁপাতে হাঁপাতে কাশতে কাশতে তোমাকে আদর করতে করতে বলবে, বৌঠানি আমি তো বোতল ডাঙা থেকে খেতে বসে আছি, তোমার মায়ায় দায় দায় করেও খেতে পারছি না। দেখেছো এই বিশ্রী কথা বলে? ওর কথায় তুই কান্দিস রে। আচ্ছা ঠিক আছে, আমি এবার পাঠে মন দিচ্ছি। হ্যাঁ রে, অভিষেককে নিয়ে তুই একবার জানাবে। আরে যাওয়ার দরকার কি, বিজন বাবুর মুখে শুনেছি মেয়ে খুব ভালো। ছবি যা দেখেছি তাতে তো মনে হয় মেয়ে সুন্দরী হবে। চলো শিবেন্দা, তুমি আর আমি গিয়ে একদিন মেয়ে দেখে আসি। আরে তোর আর আমায় যাওয়া কোনো ফায়দা হবে না, যে বিয়ে করবে দেখা দরকার তা। বিয়ে নারীকে, এই নাগিনীর জাতকে। নারী যদি নাগিনী, তাহলে আমি আর মা তো তোর কাছে নাগিনী। খালি মুড নষ্ট করে দিস। বেশ কায়দা করে এনেছিলাম, দিলি তো সব ভন্ডুল করে। ওটা তো নাটকের সংলাপ। আরে হ্যাঁ রে, দেখ না শিবিটা সংলাপটা কি দারুণ লিখেছে। বিয়ে নারীকে, নাগিনীর জাতকে। আগে নারীর গুণ নির্ণয়ের অভিজ্ঞতা অর্জন করো, তারপর বিয়ে করো। যৌন ক্ষুধার উদগ্র কামনায় যারা পুরুষকে ভালোবাসে তারাই নাগিনী। কি একটা আজেবাজে বিষয় নিয়ে নাটক লিখেছিস, আর কোনো গল্প পাসনি? সমাজে যা ঘটছে আমি সেই বাস্তব চিত্র তুলে ধরেছি আমার এই সমাজ দর্পণ নাটকে। এখন তো সমাজের এই চিত্র মাসিমা। এই চিত্র লক্ষ বছর পেরিয়ে এসে আদিমি তবু রয়ে গেলাম, পুরনো পাত্রে নতুন সুরা বদল মাত্র হয়ে গেলাম। লক্ষ বছর পেরিয়ে এসে আদিমি তবু রয়ে গেলাম, পুরনো পাত্রে নতুন সুরা বদল মাত্র হয়ে গেলাম। লক্ষ বছর পেরিয়ে এসে কামনার বলি আজ হয় না, পাশব অত্যাচারে ঘরে ভেঙে ঘর আজও বাঁধে নারী রূপেরই অহংকারে। কামনার বলি আজ হয় না, পাশব অত্যাচারে ঘর ভেঙে ঘর আজও বাঁধে নারী রূপেরই অহংকারে। দেহের পরনে পরেছি বস্ত্র, স্বভাবে নগ্ন রয়ে গেলাম। লক্ষ বছর পেরিয়ে এসে আদিমি তবু রয়ে গেলাম, পুরনো পাপে নতুন সুরা বদল মাত্র হয়ে গেলাম। লক্ষ বছর পেরিয়ে এসে, লক্ষ বছর পেরিয়ে এসে, লক্ষ বছর পেরিয়ে এসে। নিজের সুর নিজের রচনা কেমন লাগলো মাসিমা? ভালো। গানের অন্তর্নিহিত অর্থ কাউকে প্রেরণা যোগাবে, আবার কাউকে গভীর চিন্তার মাঝখানে ফেলে ফেলে দেবে, ফেলে ফেলে দেবে। এই মাসিমার কথায় কি বুঝলি? তুমি একজন বিরাট
কপি। দেব মেয়েটার কথা শুনেছিস? আরে ওর কথায় কাজ দিচ্ছিস কেন? একটা মানুষ নয়। ও হ্যাঁ, নায়িকা আসবে তো? আরে আসবার তো কথা। অ্যাডভান্স পার্ট, এবারে ঠিকানা সবকিছু দিয়ে এসেছি। তুই নাটকের পরিচালক, আমরা কে কেমন ছেলে সবকিছু বলতে হয়েছে। তাই এত সব বলতে গেলি কেন? আরে ভদ্র ক্লাসের অভিনয় করেন ও না? আচ্ছা, এটা দেখতে কেমন? দারুণ। আচ্ছা, এই দাদা, আবার কি হলো? সামনে তোর বিয়ে, একটু সাবধানে থাকিস। ওরে আমাকে নয়, শিবেকে বল। শালা এক নম্বরের হ্যাংলা, ভয়ঙ্কর দৃষ্টিদোষ। এই বাইরে যা তো, যখন তখন প্রেস্টিজটাকে পাঞ্চার করে দিস। দৃশ্যদেশটা একটু সামলা, বুঝতে পেরেছো? নাহলে যদি কোনোদিন উঠতি বয়সের সভ্য নাগরিকদের পাল্লায় পড়ে যাও, ধরে তোমার বদ অভ্যাসগুলো একেবারে রিপেয়ার করে। শিবেন্দা, তুমি ওর কথা বিশ্বাস করছি না দাও। আমি কবি ভাবুক, ওই শ্রেষ্ঠ সুন্দরের প্রতি আমার সহজতা আকর্ষণ, আমার মহত্ব তোরা বুঝবি নেই। অভিষেককে বলিস আমি ক্লাবে আছি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসি তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। তারে পাখি ধরে গিয়ে আমি নই তার হাতের খেলনা। পাখি ধরে গিয়ে আমি নই তার হাতের খেলনা। সে যে যখন তখন মনে করে জ্বালায়, সে যে যখন তখন মনে করে জ্বালায়। এবার আসি তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। শিবেন্দা এলো, অথচ সে মহাপুরুষ একটি বারের জন্য আসতে পারলো না। আমি জানি না যে কাজ নিয়ে সে কেমন থাকে। তুমি লেগেছে কোথায়? এইখানে। অসভ্য। বিশ্বাস হলো না? যদি তুমি আমায় কষ্ট না দিতে। কষ্ট বুঝি আমার হয় না? হয় যদি, ছলছুত করে আসতে পারো না? এই, ঘন ঘন এলে যদি সবাই বুঝে ফেলে যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা, অভিষেক বাড়িতে আছে? আছে। তোমার বাবা? বাবা আছে। তাহলে একটু দূরে দূরে থাকো। এটা রাখো। আগে চিঠির উত্তর কই? আর দাঁড়া, অত ব্যস্ত হই না। কোথায় রেখেছি? লাল মারো লাগবে। কি মানে জানে না কি বলবো কিছু একটা কি সমস্যা ভাই? স্বর্ণ, হ্যাঁ, বংশালীকে কি দিলি রে? ইয়ে মানে মানে প্রসাদ প্রসাদ প্রসাদ। কিসের প্রসাদ? মার মার কালীবার কালীবার কালিমার। ও কালী। তা কোথায় পেলি? মা কালীঘাটে গিয়েছিল, প্রত্যেক শনিবারে যায়। ও আচ্ছা আচ্ছা, তাই প্রত্যেক শনিবার। এই আজ তো রবিবার। না, মাঝে মাঝে রবিবারও যায়, বুঝলি? ও আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে রবিবারেও যায়। তা ঠিক আছে, মায়ের প্রসাদ যখন আমাকে একটু দে ভাই। তোর আবার প্রসাদ লাগবে কি জন্য? মায়ের আশীর্বাদে তুই তো সবই পেয়ে গেছিস। বাকি ছিল একটা বিয়ে, তাও প্রায় পাকা। হ্যাঁ, ওই আনন্দেই তো বেশি কষ্ট পাচ্ছি রে। আনন্দেও মানুষ কষ্ট পায় নাকি? পায় রে পায়। এই যে বিয়ে ঠিক হওয়ার পর থেকে বিয়ে না হওয়া পর্যন্ত এই যে সময়টা, হ্যাঁ। অথবা প্রথম প্রেমের পর নায়ক নায়িকার একজনের জন্য আরেকজনের অপেক্ষা করা কোথাও, এই যে সময়টা, হ্যাঁ। এই যে কি সাংঘাতিক সময়, আমি ঠিক তোকে বলে বোঝাতে পারবো না যে কেমন জিনিস। কেমন? জলে নিমজ্জিত মানুষ ডুবে যাওয়ার আগে তাদের মনের পলকে যেমন অজস্র কত উকি মারে, এও ঠিক তেমনি। কিরে, ঠিক কিনা? আমি কি করে জানবো? আমি কি তেমন কোনো পরিস্থিতিতে পড়েছি না? হ্যাঁ, তা তো তুই তো পড়িসনি। স্বর্ণ, হ্যাঁ? তুইও
তো পড়িস না না, আমার ব্যাপারে তুই তো সবই জানিস। এই একটু একটু জানতে আরম্ভ করেছি আর কি। কি হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম হয়ে যাবে। যদি কাগজে লেখো না। আর আসুন আসুন আসুন, আপনি? আমার নাম মমতা। শিবেন বাবু আমাকে এইবারের ঠিকানায় দিয়ে এসেছিলেন, মানে ওনাদের নাটকে অভিনয় ও করেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর বলতে হবে না, আপনি বসুন বসুন বসুন। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। আমার বোন কৌশলী রায়। নমস্কার। নমস্কার। আমার বন্ধু স্বর্ণবিন্দু চৌধুরী, ও এই নাটকে অভিনয় করবে। নমস্কার। নমস্কার। আপনি বসুন, আপনার জন্য চা নিয়ে আসি। না না, এখন আমি চা খাবো না। তাহলে পরে খাবেন? রিহার্সাল দেবেন তো? হ্যাঁ, শিবেন বাবু তো তাই বলেছে। হ্যাঁ শোন, একটু পরে ক্লাব করে চা পাঠিয়ে দিস, কেমন? আচ্ছা, ক্লাব করে জমিয়ে আলাপ করব। আপনার নিজের পরিচয়টা তো দিলেন না। না, দেবার মতো এমন কোনো পরিচয় আমার নেই। আমার নাম অভিষেক। নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে আমার পরিচয় না থাকলেও আপনার নামের সঙ্গে কিন্তু আমার পরিচয় আছে। কিরকম বলুন তো? আমার এক বান্ধবীর সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না না, উঠে দাঁড়াতে বলি। মানে আমি একটু ভাববার সময় চাইছি, আপনি বসুন। মা, মা গো, মা বলছি আপনার বান্ধবী সম্পর্কে আমার মাকে একটু বুঝিয়ে বলবেন, কেমন? মা, ও মা, এসো মা, এসো। পরিচয় করিয়ে দিই, আমাদের নাটকের নায়িকা। আরেকটা পরিচয় হলো তোমার ছেলের ভাবি বউয়ের বান্ধবী। আপনার বান্ধবী সম্পর্কে আমার মাকে একটু বলবেন। দু এক কথা তার সম্বন্ধে বলে বোঝানো যাবে না, শুধু এইটুকুই বলতে পারি আমার বান্ধবীর মতো মেয়ে এ যুগে খুব কম মেলে। নিশ্চিন্ত হলাম। তোমার নাম কি মা? মমতা গোস্বামী। বাবা মা আছেন? মা নেই, বাবা আছেন। বাবা কি করেন? শিক্ষকতা। আমার বাবার নাম বললে হয়তো আপনি চিনতে পারবেন। আমার বাবার কয়েকখানা বই ছাপে বেরিয়েছে। কি নাম বলো তো? সদয় গোস্বামী। আপনার বাবার লেখা বই আমি পড়েছি, লেখার মধ্যে দর্শন তত্ত্ব রয়েছে। একদিন আপনার বাড়িতে গিয়ে আপনার বাবার সঙ্গে আমি আলাপ করে আসবো। আজ তুমি অভিনয় করো কেন মা? সমাজ বিরোধী কাজ ছাড়া অন্য কোনো কাজকেই যে আমি ছোট মনে করি না। তাহলেও এ লাইনের মেয়েদের মানুষ খুব একটা ভালো চোখে দেখে না। যারা নিজেরা ভালো নয় তারাই তো ভালো চোখে দেখে না। ঠিক বলেছেন। আচ্ছা, আমি কিন্তু রিহার্সাল দিয়ে বাড়ি গিয়ে রান্না বান্না করতে ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে দেরি করাবো না। এই শোন শোন, হ্যাঁ, তুই মমতা দেবীকে নিয়ে ক্লাবে যা, আমার খুব জোর 5 মিনিট দেরি হবে। ঠিক আছে, আচ্ছা চলো। আসছি। নমস্কার। আমারই মেয়ে এত কাছে পেয়ে আমি তাকে বুকে নিতে পারলাম না। অভিষেক জানে না মমতা তারিখে, মমতাও জানে না আমি আর অভিষেক কে। কি অদ্ভুত নাটক আমি রচনা করেছি, আমি রচনা করে
চা জল খাবারের সব ব্যবস্থা করে রেখেছি। ব্যস্ত হতে হবে না, তোমার কর্তব্য বাড়ি আছে তো? হ্যাঁ, দুজনেই আছে। ওদের গিয়ে বলো আমরা এসেছি। আচ্ছা, ঠিক আছে। তোমার নামটা যেন কি? আগে আমার নাম হলো সিরি না। হাড়ি কাটা গলা দিয়েছে। আপনার কথা তো ঠিক বুঝতে পারলাম না। কথা হলো বিয়ে করেছো, বিয়ে? আগে না, তবে মাঝে মাঝে ইচ্ছা করে। এখনো বিয়ে করো? আরে বিয়ে যদি করতে চাও এই নিষ্পত্তি বাবুকে ধরো। আরে তোর আমি যে চাকো। আরে চাকরানি ঢুকিয়ে দেবো। সুন্দরী চাকরানি পাওয়া যাবে কেন? আরে ঠুকলে রাজরানীর মতো চাকরানি পাওয়া যাবে। মেইন কথা হল যে দেশে 70% মানুষ ওই দারিদ্র সীমার নিচে বাস করে, সে দেশে মানুষের মতো সস্তা বস্তু আর কোনো কিছুই নেই। কিন্তু কর্তা মাঝে বলেন আমায় নাকি কোনো মেয়ে বিয়েই করবে না। এই যুগে ছেলেদের মতো আমি নাকি তেমন চালাক চতুর নই। ওই চালাক চতুর হওয়া এটাই কিন্তু আমি এর ওকে দাওয়াই আপনার কাছে আছে? ও দাদু, দাদু বলছিলাম কিভাবে খেতে হবে? খেতে হবে না, খেতে হবে না, দেখতে হবে, দেখতে হবে। দেখতে হবে? কি দেখতে হবে দাদু? ওই হিন্দি সিনেমা ওই সপ্তাহে 5-10 খানা। বাবুজি বলেন হিন্দি সিনেমা দেখলে ছেলে মেয়েদের 12টা বেজে যায়। আর তোমার বাবু ভুল বলেছে। কেন? 12টা নয়, 12:30টা। তাহলে আমার বিয়ে দরকার নেই। কথা নেই বললে আমাদের রোজগারে ভাঙা পড়ে যাবে তো। তোমাকে তোমাকে আমি একটা ওই সুন্দরী লজ্জাবতী চাকরানি ঢুকিয়ে দেবো। সত্যি? হ্যাঁ, সত্যি? আরে সত্যি। ও দাদু, দাদু আমি বিয়ে করবো। দাদু আমি বিয়ে করবো। বিয়ে করবে? আচ্ছা, ঠিক আছে। ও দাদু, বলছিলাম কি আমার সত্যি যদি বিয়ে হয় আমি আমি কি দেবো? কি দেবো? বাবা রে, দুষ্টু কোথাকার। আমি আমার বিয়েটা যদি করিয়ে দিতে পারো তাহলে আমি কি দেবো? কি দেবো? কি দিবে? ও দাদু, উদারে পুরে খেতে দেব। ও দাদু কি খেতে দেবো জানো? উদারপুরে কি খেতে দেবে? ভেটকি মাছের কালিয়া দেব, গোটা গোটা ডিম দেব, খাসির আবার পোলোয়া দেব। ও দাদু, লাস্টে কি? লাস্টে কি? আর শিকলা। আর শিকলা। ওরে বাবা রে, আর শিকলা দিয়ে দেব। ও দাদু, পায়েল একটা ধুতি দেব, আবার করদের একটা পাঞ্জাবি দেব। আমার সোনা দাদু। ও দাদু, দেখবেন আমার জন্য যে মেয়েটা দেখবেন সে যেন ওই কুল না মাঝে। কি হবে? কুল মারলে কি হয়? কুল মারলে কথা বলতে গেলে আমার তলক লাগবে, আমি কথা বলতে পারি না। ও দাদু, দেখবেন ওর মুখে যেন গন্ধ না না থাকে। না না না, বন্ধ থাকলে কথা বলে সুখ পাওয়া যাবে না। শুধু কথা বলে না দাদু, শুধু কথা বলে না, ওর মুখে আমি চুমু খেতে পারি। আমিও তো। ও দাদু, মুখে গন্ধ থাকলে চুমু খেতে গেলে বিশ্রী লাগবে, আমি মোটে ভালো লাগবে, ভালো লাগবে না দাদু। দেখো বিষয় হলো কি, আমার মেলনটা যেন একটু তাড়াতাড়ি হয়। বাবা রে, দুষ্ট কোথাকার, ও দাদু আমার
একটা মিলন হবে কত ও মিলন হবে কত আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের মিলন হবে কত মিলন হবে কত আমার মনের মানুষের একটু তাড়াতাড়ি দেখ কথা বলে না টাকা দেখলে কাঠের পুতুল করে তেমনি বিয়ের নামে শ্মশানের মরাও উঠে দাঁড়ায় ওই ভানের দলের মতো বংশ বিস্তার করে তখন ভাবে বাবা বিয়ে না দিলে ভালো হতো। ভাই তোমরা কখন এসেছো? নমস্কার। নমস্কার নমস্কার। আপনার একটু ব্যস্ত মনে হচ্ছে। আর বলো না, ফ্যাক্টরি নিয়ে মহা সমস্যায় পড়ে গেছি। কেন আপনার ফ্যাক্টরিতে যেসব পলিথিনের জিনিস তৈরি হয় তা তো খুবই উৎকৃষ্ট মানের, বাজারেও তার চাহিদা খুব। আপনার তো সমস্যা পড়ার কথা নয়। দিন দিন যে হারে লোডশেডিং বেড়েই চলেছে, এরপরে ফ্যাক্টরি টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে বলে মনে হচ্ছে। যাক, তোমরা কি জন্য এসেছো তাই বলো। 22 অজ্ঞান আশীর্বাদের দিন ঠিক করায়। ও, অভিষেকের বিয়ের ব্যাপারে তাই না? হ্যাঁ, ভালোই করেছো। একবার তো মেয়ে পর্যন্ত দেখলেন। আরো তুমি আমার প্রতিবেশী, জেনে শুনে যাতা মেয়ে তো তোমার ঘরে ঢুকিয়ে দেবে না। মেয়েকে আশীর্বাদ করতে আপনি যাচ্ছেন তো? আমার সময়টা কোথায়? তাই বললে কি হয়? তোমার ছেলের বউ, তোমাকেই তো দেখে শুনে আসা উচিত। সব উচিত গুলো এক আমার পক্ষে মেনে চলা সম্ভব নয়। আচ্ছা, ঠিক আছে। তোমার যখন এত কাজের চাপ, তখন না হয় আশীর্বাদ করতে আমি নিজেই যাব। রান্নাবান্নার ব্যাপারে কিছু আটকাবে না। এসব কথা একদম মুখে আনবেন না, তাহলে অভিষেক বিয়েই করবে না। মেয়ে জামাইকে খুশি করে তারা যা দেবেন আমরা তাতেই সন্তুষ্ট। আমার শুধু একটা অনুরোধ। হ্যাঁ, বলুন। মেয়েটা বড় বাপ মার আদরে, সেজন্য মা বাবার অভাব কোনোদিন বুঝতে না পারে। মেয়ের আদরে সে এখানে থাকবে। হ্যাঁ, আপনাকে যে একটা ঝিয়ের কথা বলেছিলাম। হ্যাঁ, ঝি তো অনেক পাওয়া যায়, কিন্তু কে বিশ্বাসী আর কে অবিশ্বাসী বুঝবো কেমন করে? তবে জানা শুনুন বলতে পেলে একটা নিয়ে আসবো। আসি, নমস্কার। চলুন চলুন। মেয়ে দেখতে যাওয়ার কথাই বাইরের লোকের সামনে এতটা উত্তেজিত না হলেও তুমি পারতে। মানুষ সব সময় মধুর সুরে কথা বলতে পারে না অঙ্গনা। সদাইয়ের বাড়ি থেকে চলে আসার দিন আমি তোমাকে বলেছিলাম, অভিষেককে কোনোদিনও তুমি বুঝতে দিও না যে তুমি ওর জন্মদাতা নও। আমি কি তা কখনো বুঝতে দিয়েছি? অভিকে বুঝতে না দিলেও আমাকে তুমি তা পদে পদে বুঝিয়ে দিচ্ছ। তুমি কি ভালো জায়গা খুঁচিয়ে খুঁচিয়ে ঘা তৈরি করতে চাইছো? তাই না, কারণ তুমি বারবার আমার এই ব্যথা জায়গায় আঘাত করো। এ দোষ তোমার নয়, আলেয়ার আলো যে শুধু ধাঁধা, আগে তা আমি বুঝতে পারি। এখন তো বুঝতে পেরেছো, ভুলটা সংশোধন করে নিলেই পারতে। আমার দেহে যখন যৌবন ছিল, তোমার তখনকার সুর আর এখনকার সুর কত পাল্টে গেছে। সেটাই তো স্বাভাবিক। এই মেয়েদের যৌবনের আকর্ষণে পুরুষরা থেকে ভালোবাসে। ভালোবাসার লক্ষ্য যাদের শুধুমাত্র দেহ, তারাই মেয়েদের সঙ্গে প্রবঞ্চনা করে। আমি সন্তান ফেলে যে পর পুরুষের হাত ধরে ঘর ছাড়ে, তার মুখে কথা মানায় না। এবেলায় তোমার পক্ষেও এই কথার প্রযোজ্য। আমার স্বামী সন্তান আছে জেনেও তুমি আমাকে ঘরে এনেছো, কিন্তু তুমি তো ঘুণাক্ষরও কখনো বলনি তোমার স্ত্রী পুত্রের কথা। আমি তা নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন তোমার কাছে করিনি। ছেলে মেয়েরা বড় হয়েছে, ওদের মনের শান্তি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা আমাদের কর্তব্য। কিসের কর্তব্যের কথা বলছো মা? এই যে সংসারে কত ছোটখাটো কর্তব্য
কর্তব্য আছে সেই কর্তব্যের কথাই বলছি। এই যেমন মোহন পুরোহিত বাবুরকে মেয়েকে দেখে আসা তোমার একটিবার কর্তব্য ছিল। মেয়ে তাকে আবার দেখার কি আছে? না বলছে তবু তোর পছন্দ একটা জিনিস তো আছে। ছোটবেলা থেকে এ পর্যন্ত সব যখন তোমাদের পছন্দ হয়েছে, বিয়েটা না হয় তোমাদের পছন্দই হোক। এ কি বলছো? মিথ্যে বলছি? কোন স্কুলে পড়লে আমার পড়াশোনা ভালো হবে তোমরাই সেটা পছন্দ করেছো। কি খেলে আমার স্বাস্থ্য ভালো থাকবে সেটাও তোমরা পছন্দ করেছো। কোন পোশাকে আমাকে সবচেয়ে বেশি মানাবে সেটাও তোমরা পছন্দ করেছো। তাহলে আজ কেন পছন্দের দায়িত্বটা আমার কাঁধে চাপাতে চাইছো? তোমার ছেলের কথাগুলো শুনেছো? ছেলের মাকে বলছো কেন? ছেলের বাবা নিজেই বুঝে দেখুক না আমি ঠিক বলছি কিনা। শোনো, এসব পছন্দের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে দুটোই কিন্তু আলাদা। দেবো না বাবা, অপছন্দ হলেও মানিয়ে নেবো। আবার একটা বিয়ে দাও বলে বায়না ধরবো না। আমরা তা মানবো কেন? মানতে হবে না মা, মানতে হবে না। মেয়েদের প্রাপ্য মর্যাদা থেকে বাড়ির বউকে আমি কোনোদিনও বঞ্চিত করি। বউকে আমি বউয়ের মতোই। কত সহজ সরল প্রাণী খোলা ছেলে, জানি এক গাছের ডাল আর এক গাছে কখনোই জোড়া লাগে না। তবু বলছি আমাদের মনের উত্তাপে ওদের তুমি দগ্ধ করো না। তুমি তো ভুল বুঝো না, কাজের চাপে। যা, পাইপটা আবার কোথায় ফেলে এলাম? তুমি দাঁড়াও, আমি খুঁজে নিই। আচ্ছা ঠিক আছে, যাও। এই জগতে যাই কিছু সম্ভব হোক না কেন, পরের ছেলেকে তখন নিজের ছেলে ভাবা কিছুতেই সম্ভব নয়। দেখি অঙ্কুর, তুমি ভয় নেই, আমি তোমার ছেলের দাবি নিয়ে তোমার সম্পত্তির ভাগ চাইতে আসিনি। এসেছি তোমাকে একটা খবর দিতে। খবর? খবর, গত রাত্রে 3টের সময় আমার মা, তোমার মা মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। বিখ্যাত শিল্পপতি কহন রায়ের স্ত্রী দিনের পর দিন অনাহারে থেকে রোগে ভুগে বিনা চিকিৎসায় মারা গেছে। অথচ তুমি তাকে বেদের মন্ত্র পড়ে শপথের মালায় স্বীকৃতি দিয়েছিলে। বিনা চিকিৎসায় মারা গেল কেন? কারণ তোমারই ঔরজাত সন্তান এই অঙ্কুর পেটের জ্বালায় চাকরি না পেয়ে সমাজ বিরোধী কাজে লিপ্ত হয়ে জেলে গিয়েছিল। তাই তো মায়ের চিকিৎসা ব্যবস্থা হয়নি। গত পরশু আমি জেল থেকে ছাড়া পেয়েছি। আমি তো তোমাদের মাস হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। মাসহরা যে চাই তোমার মাসহরা? যে স্বামী নিজের স্ত্রীকে ত্যাগ করে পরকীয়ায় প্রমত্ত হয়, নিজের ছেলেকে উপসী রেখে পরের ছেলের বুকে তুলে দেয় রাজভোগ, তার টাকাকে আমি বিষ্ঠার মতো ঘৃণা করি। বলে দেখছো না, আজ আমার মা মারা গেছে, তবু আমার চোখে কোনো জল নেই। আমার বুকে শুধু আগুন জ্বলছে, আর সে আগুন জ্বালিয়ে দিয়েছো তুমি। তোমারই জন্যে আমার মা মরেছে। তুমি খুনি। তুমি শুধু একতরফায় বলে যাচ্ছ শঙ্কর। তোমার মা যে দিনের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত আমার সঙ্গে দুর্ব্যবহার করে গেছে, ওই তার কথা তো তুমি একটি বারও বলছো না। তোমার দাবি ছাড়ে মা বাধা দিত, তাই নিয়ে তোমার সঙ্গে ঝগড়া হতো। এটাই বুঝি দুর্ব্যবহার। এই নাও লাই। দাও। তুমি অঙ্কুর না? হ্যাঁ, শোনো অঙ্কুর, যা হবার তা হয়ে গেছে। তোমার উপর আমি জোর দাবি জানাচ্ছি না, কাঙালের মতো বলছি। দূরে দূরে থেকে আর কষ্ট পেও না, আমার পাশে এসে দাও। বাপের কর্তব্যে কোনো ত্রুটি করবো না, কোনো ত্রুটি করবো না। বাপের কর্তব্য একটা ব্যভিচারীকে বাবা বলতে তোমার ঘৃণা হয়? গুরুজনদের কখনো অশ্রদ্ধা করে কথা বলতে নেই। সমাপ! আমার সামনে তুমি জ্ঞানের বাণী উচ্চারণ করো না। আমার বাবার অধপতনের জন্য একমাত্র তাই তুমি 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 তোমাকে তোমার যে যেখানে আছে কাউকে আমি ক্ষমা করবো না। যেমনি আগুন তুমি আমার বুকে জ্বালিয়ে দিয়েছ, তেমনি আগুন আমি তোমার সবার বুকে জ্বালিয়ে দেব। তবে আমার স্বর্গীয় মায়ের আত্মা শান্তি পাবে, শান্তি পাবে। তারা যেমন কেউ হজম করতে পারে না, পাপ বুঝি তাই, পাপ বুঝি না। পাপ? পাপ ভাবছো কেন? পাপ কাকে বলে জানো? কাকে?
যা করলে সংকোচ আসে, নিজেকে অপরাধী মনে হয়, তাকেই বলে পাপ। গোপন প্রেমে তো নিজেকে অপরাধীই মনে হয়। তা হলে তো সুখ আছে, যাতে সুখ আছে তাতে পুণ্যও আছে, আর যাতে দুঃখ তাতেই পাপ। এই চোরের মতো লুকিয়ে লুকিয়ে কথা বলা, চিঠি দেওয়া তোমার ভালো লাগছে? আমার তো বেশ লাগছে। পাওয়ার চেয়ে পাওয়ার আগ্রহের মধ্যে দারুণ একটা চঞ্চলতা, পাগল করে উন্মাদনা, আর অদ্ভুত একটা শিহরণ সর্বক্ষণ আমি অনুভব করছি। আর আমি প্রচন্ড কষ্টের মধ্যে দারুণ একটা দুঃখ নিয়ে পাগল করা ব্যথা হয়ে অদ্ভুত এক বিচ্ছেদ জ্বালায় দিন রাত 24 প্রহরকে 24 বছর করে তুলছি। তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়। হয় তোমাকে ঘিরে মনটা আমার রামধনু 7 রং নিয়ে কত আলপনা আঁকে, আর সোনালি স্বপ্নগুলো কত যে আশার জাল বলে। এটা তুই কোথায় পেয়েছিস? এটা তো আমি লিখিনি। না না, এটা নাটকের নয়, হ্যাঁ হ্যাঁ, ডায়লগ ডায়লগ। নাটক না, হ্যাঁ ডায়লগ। ব্যাপারটা কি বলতো? মানে ব্যাপারটা আমি বলছি, হ্যাঁ, এই ডায়লগটা নাটকে বলবার জন্য ও নিজে লিখেছে। ও তা বলবি তো, ডায়লগটা ভালো। কোথায় বলবি বলতো? জানো ওই যে ওইখানে। তুমি থামো, আমি বলছি। নাইট ক্লাবে দীপাকে বলবে হিরোক। ঠিক আছে, বলা চলবে। অভিয়ান নায়িকা না আসা পর্যন্ত আমরা রাস্তাটা ঠিক করিনি। বসালি তুই দীপাটা বল। আমি কেন? ওসব আমার ভালো আসে না। আরে যা আসে তাতেই হবে, নাচতে হবে। নে গান ধরছিবে, গাইতে হবে। হ্যাঁ, ওরে রূপের নেশা চোখে লেগেছে, এই মনে স্বপ্ন জেগেছে, ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। রূপের নেশা চোখে লেগেছে, স্বপ্ন জেগেছে, ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। রূপের নেশা চোখে লেগেছে। অনুরাগের সোহাগের শিশুর জাগা প্রাণে মন রাগিয়ে প্রিয়া রাবে তোমায় ডেকেছে। অনুরাগের সোহাগের শিশুর জাগা প্রাণে মন রাগিয়ে প্রিয়া রাবে তোমায় ডেকেছে। রাশি রাশি খুশি নিয়ে, রাশি রাশি খুশি নিয়ে ফাগুন এসেছে, ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। হয়নি, কিচ্ছু হয়নি। এ নাচ দেখলে দর্শকদের ওই রাধা কৃষ্ণের ওই কীর্তন যাত্রা রাধা কৃষ্ণ নাচের কথা মনে পড়ে। ভুলটা কি হয়েছে শুনি? ভুলটা কি হয়েছে শুনি? ওটা কি নাচ না নাচের ভঙ্গিতে শুধু ধরার চেষ্টা। এই এদিকে আমি দেখে দিচ্ছি। আমি কেন দাদা? এই শিবেন্দ্রকে বল। কথা না শুনলে কিন্তু আমার হেব্বি রাগ হয়। এদিকে রূপের নেশা চোখে লেগেছে, স্বপ্ন জেগেছে, ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। রূপের নেশা চোখে লেগেছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ধরলে হবে না। যা। আচ্ছা, আরে এখন তো নায়িকা আসেনি, এই ভাড়া করা ফিমেল আর্টিস্ট নিয়ে এই হচ্ছে ঝামেলা। আরে ঠিক আছে, স্বর্ণ তুই প্রক্সি দি। না না, ফিমেল লোক আমার ঠিক আসবে না। ওরে আসবে নে, বল। আহা, বলছি তো আসবে না। আসুন বিপত্তি বাবু, আসুন। বিপত্তি বলছেন কেন? বিপত্তি বাঁধালেন যে। আমি একটা বিশেষ কাজে এসেছি। এটাও একটা বিশেষ কাজ। আচ্ছা ঠিক আছে, এসেই যখন পড়েছেন দীপার পাঠ বলুন। কথা হলো
এসব তো আমি কোনোদিন করিনি। কথা বলতে পারেন তো? হ্যাঁ, তা অবশ্য পারি। হ্যাঁ, তাহলেই হবে। শুনুন, চরিত্রটা বুঝিয়ে দিচ্ছি। বলুন। দীপার স্বামী ধীমান অর্থাৎ আমি হ্যাঁ। আধ্যাত্মিক জগতের মানুষ, শাস্ত্র ধর্ম নিয়ে থাকি। আর দীপা হচ্ছে উগ্র আধুনিকা, স্বামীকে লুকিয়ে নাইট ক্লাবে যায়, ছেলেদের সঙ্গে নাচে, মদ খায়, ইত্যাদি ইত্যাদি। ছি, 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 ছি। আরে মেয়েদের এসব করতে না। আরে বাবা, এই যুগে এখন এসবই চলছে। তারপর শুনুন, হ্যাঁ। নাইট ক্লাবে গিয়ে হিরক নামে এক তরুণ চিত্র প্রযোজকের সঙ্গে দীপার প্রেম হয়, আর সেজন্য সে স্বামীর কাছে ডিভোর্স চায়। বলুন, হ্যাঁ বলুন, আমি ডিভোর্স চাই। মেইন কথা হলো, আহা, আমার মেইন কথা ঢুকিয়ে দিলেন। কথা বলতে গেলে ওটা আমার এসে ওটা যায়। বাদ দিন, ওটা বাদ দিন। বাদ দেবো? হ্যাঁ, বাদ দিন। বলুন বলুন, আমি ডিভোর্স চাই। আমি ডিভোর্স চাই। হবে না, এটা তো মেয়েদের পার্ট। হ্যাঁ। একটু সরু গলায় মেলই ঢগে। হ্যাঁ, বলুন, আমি ডিভোর্স চাই। আমি ডিভোর্স চাই। আচ্ছা, বাড়িতে আপনার বউ কিভাবে কথা বলে তাও শোনেন না নাকি? আমি অকৃতদার। হ্যাঁ। মানে জীবনে এখনো বিয়েই করিনি। বিয়ের যোগাযোগ করেন অথচ নিজেই বিয়ে করেননি? আরে কি করে করবো বলুন? একা ঘরে গন্ডায় গন্ডায় ছেলে মেয়ে, বাবা তাদের খেতে পড়তে দিতে পারছে না, তবু হওয়ার কামান নেই। আরে যে দেশে প্রতি বছর 1,50,00,000 লোক জন্মায়, সে দেশে ঘটকদের বিয়ে করার সময় আরে আসুন 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 আসুন, আপনি তো বড্ড দেরি করে ফেলেছেন। আমি রিহার্সাল দিতে আসিনি, তাহলে? আপনাদের একটা কথা জানাতে এসেছি। কি কথা? আপনাদের নাটকে অভিনয় করা আমার পক্ষে সম্ভব নয়। এ কি বলছেন? নাটক মঞ্চ তো আর মাত্র 5 দিন বাকি। এ সময় এ কথা বললে আমরা মারা পড়ে যাবো যে। হঠাৎ আপনি আপত্তি করছেন কেন? আমার বাবার মত নেই, আর আমার বাবার মতে আমি কখনো কিছু করি না। এই যে অগ্রিম বাবদ আমাকে যেটা দিয়েছিলেন, এই নিন। শোনা যাবে না কি? আপনাদের ক্ষতি করলাম বলে আমায় মাফ করবেন। নমস্কার। না, নাটক করো। ওই দেখো, নাটক গুটি গুটি পায়ে চলে যাবে। নিশ্চয়ই মমতা দেবীর সঙ্গে তোরা কোনো দুর্ব্যবহার করেছিস? না না না, তাহলে এমন কি ঘটলো যার জন্য আমাদের ক্লাবে অভিনয় করতে দিত না বাবার আপত্তি? ঠিক আছে, কাল আমি মমতা দেবীর বাবার কাছে যাচ্ছি, তোরা অন্য মেয়ের খোঁজে থাক। হাতে মাত্র 4 দিন সময়। এ সময় অন্য মেয়েকে খুঁজে এনে, না না, এ অসম্ভব অসম্ভব। মমতা দেবী একবারে ভরে রবি করে ছাড়লেন। চল কাশ্মীরে দিওয়ালি সেরে কাছ থেকে একবার ঘুরে আসি। হ্যাঁ, তাই চল তাই চল। মেন কথা কি হলো? বিধান বাবুর মুখে ব্যাপারটা শুনে চিন্তা করছিলাম, অভিষেক বাবুর সঙ্গে কথা বলে ও কৌশলী দেবী আর স্বর্ণবিন্দু বাবুর বিয়ের ঘটকালিটা হাতে নেব। ওই মমতা এসে সব গোলমাল করে দিল। যোগাযোগটা হয়ে